once was a young and foolish dragon. He wasn't interested, so he told the little dragon. The young succeed the old. There's only one rule in this jungle. When the lion's hungry, he eats. হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা যে সিনেমাটি সম্পর্কে জানতে চলেছি, এই সিনেমাটির নাম হচ্ছে দ্য জেন্টলম্যান। এবং এর আগে র্যান্ডম ভিডিও চ্যানেলে আমরা দ্য জেন্টলম্যান নামে একটা সিরিজ দেখেছিলাম। সেই সিরিজটা মূলত এই সিনেমার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল এবং এই জেন্টলম্যান সিরিজের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি এবং তাহলে তোমরা বুঝতে পারবে যে এই সিনেমা থেকে কত সুন্দর একটা সিরিজ তৈরি করা হয়েছিল। এবং এই সিনেমা সম্পর্কে কয়েকটা ফ্যাক্ট না বললেই নয়, সিনেমাটার কয়েকটা ক্লিপ কিন্তু খুবই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। তার একটা ক্লিপ হচ্ছে যেইটা এই দাঁড়িয়ালা যে লোকটা, যার নাম হচ্ছে এই সিনেমাতে সম্ভবত চার্লি বা রে, যার নাম হচ্ছে রে, সে যায় হচ্ছে একটা ছেলের কাছ থেকে মোবাইল নেওয়ার জন্য, কিন্তু ছেলেটা করে কি বেদবি করার সাথে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, কিন্তু তারপরেও করে কি অস্ত্র বের করে তখন ভয়ে মুতে দেয়। আর আরেকটা সিনে হচ্ছে ওই যে কফি আনতে যায় একজন বুড়ো টাইপের লোক, তখন বাচ্চারা সে বেদবি করে, তখন খালি হাতেই করে কি সাইজ করে দেয়। তো এই দুইটা সিন খুব কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তো সেই সিনেমাটি আজকে আমরা দেখবো। খুব ইন্টারেস্টিং সিনেমা, আশা করছি তোমাদের ভালো লাগবে। IMDb রেটে ভালো, 7.8। তো চলো আমরা সিনেমা স্টার্ট করি, তবে ছোট্ট একটা ব্রেকের পরে। ব্রেকটা তোমরা স্কিপ করে মূল ভিডিওতে যাও। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো সিনেমার শুরুতে আমরা মিকিকে দেখি একটা বারে বসে ড্রিঙ্কস করছে এবং মিকি তার ব্যবসা নিয়ে একটা দারুণ কথা বলে। তুমি যদি জঙ্গলের রাজা হতে চাও, তাহলে শুধুমাত্র সিংহের মতো আচরণ করলে হবে না, তোমাকে সত্যিকারের সিংহই হতে হবে। তো তখনই মিকির কাছে তার স্ত্রীর কল আসে, আর তার স্ত্রীর নাম হচ্ছে রোজাভিল্ড। সে অনেক বড় ব্যবসায়ী, ডেঞ্জারাস। এবং মোবাইলে কথা বলার সময় মিকি বুঝতে পারে যে রোজাভিল্ড অনেক বেশি চিন্তিত এবং তাকে গান পয়েন্টে রাখা হয়েছে এবং সে মিকিকে কিছু বলতে চায়। আর ঠিক তখনই পেছন থেকে একটা গুলি চলে এবং টেবিলের চারদিকে রক্তর ছোপ ছোপ ছিটে যায়। তো আমরা বুঝতে পারি হয়তো আমাদের এই মিকি শেষ। আর এরপর আমাদেরকে রেমন্ড স্মিথ নামে একজন লোককে দেখানো হয়, রে, এবং সে মিকির হচ্ছে সবচেয়ে খাস পার্সন, ডাইন হাত। তো স্মিথ যখন বাড়িতে যায় তখন তার সাথে ফ্লেচার নামের একজন লোকের দেখা হয়। তুমি এত নাম টাম নিয়ে টেনশনে পড়ে যাও না, তুমি নর্মালি সিনেমাটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তো ফ্লেচার সেখানে স্মিথের সাথে কথা বলে। তো স্মিথ তো ফ্লেচারকে চেয়ে না, তবে ফ্লেচার জানায় আমি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর, মানে একজন প্রাইভেট গোয়েন্দা। এবং কিছুদিন আগে ধরো বাংলাদেশের প্রথম আলোর যে সম্পাদক বা মালিক, সে তাকে হায়ার করেছে যাতে সিনেমার শুরুতে যে আমরা মিকিকে দেখলাম অনেক বড় বিজনেস টাইফুন, সে মূলত আন্ডারওয়ার্ল্ডের ডন, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে তাকে সবাই ভালো মানুষ ভাবে জানে। তো এই মিকির ব্যাপারে সকল তথ্য সংগ্রহ করার জন্য এবং এইটা জানার জন্য যে ইংল্যান্ডের যে বর্তমান প্রিন্স, যার নাম হচ্ছে লর্ড চার্লস প্রেসফিল্ড, তার সাথে মিকির কি সম্পর্ক। তো এখানে আরেকটা ফ্যাক্ট বলে, এই সিনেমার কাহিনীটা কিন্তু ইংল্যান্ডের। তো এখানে আরেকটা বিষয় আমরা জানতে পারি, আমাদের এই সিনেমার ফার্স্টে যাকে দেখানো হলো মিকি, সে মূলত ইংল্যান্ডের যে মনে করে বর্তমান রাজপুত্র লর্ড চার্লস প্রেসফিল্ড, তার সাহায্যে অবৈধ গাঁজার ব্যবসা করে। ইংল্যান্ডে নাকি গাঁজা অনেক জনপ্রিয়। তো প্রেসফিল্ড অনেক বড় একজন ব্যক্তি। তো তখন স্মিথ, মানে আমাদের মিকির যে ডান হাত, সে ফ্লেচারকে জিজ্ঞাসা করে, আচ্ছা ধরো আমি এখানে প্রথম আলোয় বলছি যে ওই পত্রিকা কোম্পানির মালিক কেন মিকিকে আমার বসকে এক্সপোজ করতে চায়। তো তখন ফ্লেচার বলে, মানে ওই প্রাইভেট ডিটেকটিভ, আসলে একটা অনেক বড় পার্টিতে ডেভ, মানে ওই প্রথম আলো কোম্পানির ধরো মালিক, মিকির সাথে দেখা হওয়ার পরে হাত বাড়িয়েছিল হাত মেলানোর জন্য, কিন্তু মিকি তার সাথে হাত মিলাতে চায়নি, কারণ কিছুদিন আগে ওই পত্রিকায় একজন ব্যক্তিকে সমকামী আখ্যা দিয়ে অনেক টিটকারি করা হয়েছিল, আর এই কারণে সমাজ ওই ব্যক্তি অনেক লাঞ্ছিত হয়েছিল, আর সেই ব্যক্তি ছিল মিকির বন্ধু। তো এই কারণে মিকি ওই পার্টিতে দেখা হওয়ার পরেও আগে হাত বাড়িয়ে দিলেও ইচ্ছে করে হাত মিলায়নি, আর এই ঘটনায় তার ব্যাপক ইগো হার্ট হয়েছে এবং এই কারণে সে আমাকে হায়ার করেছে যাতে মিকির যত গোপন তথ্য রয়েছে সেগুলো সে এক্সপোজ করতে পারে নিউজ পেপারে। আর আমি অলরেডি মিকির ব্যাপারে অনেক তথ্য সংগ্রহ করে ফেলেছি,
এবং সেগুলো তথ্য আমি এক জায়গায় করে স্ক্রিপ্ট বা আর্টিকেল তৈরি করেছি। এর সাথে অনেক ভিডিও ফুটেজ এবং ছবিও রয়েছে যেগুলো দিয়ে ডাইরেক্ট স্ক্রিন প্লে মানে টিভিতেও সম্প্রচারিত করা যাবে। তো তুমি যদি এখন আমার কথা মতো কাজ না করো তাহলে আমি তোমার বসের সবকিছু লিক করে দিব। আর লিক করে দিলে যেটা হবে তুমি জানো কি হবে, এটা দেখে টিভি নিউজে আসবে, অমুক জায়গায় আসবে এবং কোনো হয়তো সিনেমাও তৈরি হতে পারে। তো তুমি যদি চাও তোমার বসের এইসব জিনিস লিক না হয় তাহলে আমাকে 20 মিলিয়ন পাউন্ড দাও, আমি চুপ হয়ে যাই। তো স্মিথরা তো মনে করে এমনি হচ্ছে ডন বস। তো স্মিথ এই কথা বিশ্বাস করতে চায় না এবং সে বলে আমরা এমন কোনো বোকার মতো কাজ করি না যে তোমার কাছে কোনো প্রমাণ যাবে বা আমার বসের ব্যাপারে তোমার কোনো তথ্য রয়েছে, তুমি ফাউ ভাব বাদ দাও, আমাদের সাথে ঝামেলা জড়িও না। বাট স্মিথের এই কথা শুনে ফ্লেচার করে কি তার স্ক্রিপ্ট বের করে এবং ওদের যে পুরো আমলনামা মিকির এবং ওদের যে পুরো আমলনামা সেটা পড়তে শুরু করে। তো এখান থেকে কাহিনী যায় হচ্ছে আমলনামা এবং আমরা দেখতে পাই মিকি আমেরিকায় অনেক গরিব একটা পরিবারে জন্মগ্রহণ করেছিল এবং তাদের অবস্থা খুবই খারাপ ছিল। আর তারপর হঠাৎ করে মিকি কিন্তু সে খুব মেধাবী ছিল এবং সে কারণে ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে স্কলারশিপ পায় এবং এখানে সে পড়াশোনা করে। তবে পড়াশোনার পাশাপাশি সে ছিল অনেক বেশি মনে করে মার্কেটিং টাইপের লোক, মিশতে পারতো মানুষের সাথে। এবং এখানে সে কলেজে বাকি সব তার বন্ধু বান্ধবদের কাছে গাঁজা বিক্রি শুরু করে এবং আস্তে আস্তে গাঁজা বিক্রি বাড়তে থাকে এবং এখানে প্রচুর টাকা পায়, ওর পাওয়ার বাড়তে থাকে এবং ও সিদ্ধান্ত নেয় ওই গাঁজা বিক্রিতেই কেরিয়ার করবে, মানে যেটাকে সম্ভ্রান্ত ভাষায় বলা হয় উইড বা মারিজুয়ানা। তো যাই হোক আস্তে আস্তে মিকির মারিজুয়ানা বিক্রি বাড়তে থাকে আর তখন মিকি সিদ্ধান্ত নেয় সে মারিজুয়ানার বিক্রিতে একটা সাম্রাজ্য করবে। তো সত্যি হয় সে একটা সাম্রাজ্য দাঁড় করিয়েছে অনেক খুন খারাপি অনেক ডেঞ্জারাস কিছু করে। আর তারপর যেটা হয়েছে মিকি বর্তমানে ইংল্যান্ডের যতগুলো গাঁজা ব্যবসায়ী রয়েছে মারিজুয়ানা ডিলার রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বড় একজন এবং সময়ের সাথে সাথে মিকি বিয়ে করে এবং বিয়েও করে অনেক বড় একটা সম্ভ্রান্ত ধনী ফ্যামিলিতে, এরকমই আন্ডারওয়ার্ল্ডের একটা ফ্যামিলিতে। আর তারপর মিকি সিদ্ধান্ত নেয় এই ব্যবসা থেকে সে নিজেকে সরিয়ে নেবে, মানে সে আর এই অবৈধ জগতের ব্যবসা করবে না, সে তার সকল ফার্ম বিক্রি করে দেবে, তারপর সে তার স্ত্রী বাচ্চা নিয়ে শান্তিতে কাটাবে। এবং বর্তমানে মিকির কাছে 50 টন গাঁজা মজুত রয়েছে এবং মিকি তার ফার্ম সহ সবকিছু 800 মিলিয়ন পাউন্ডে বিক্রি করতে চায়। আর তার কাছে বর্তমানে একজন ক্রেতাই রয়েছে, সেটা হচ্ছে ম্যাথু বার্জার, কারণ ম্যাথু বার্জারই একমাত্র লোক যে এই ব্যবসা কেনার আগ্রহ দেখিয়েছে, তার এমনিতে অনেক টাকা রয়েছে আর সেই গাঁজার ব্যবসা ইনভেস্ট করতে চায়। তবে ম্যাথু ফার্ম কেনার আগে মিকিকে বলেছিল যে আমি তোমার ফার্ম ঘুরে দেখতে চাই, আর তাই মিকি ম্যাথুকে নিয়ে তার 12টা ফার্মের মধ্যে একটা ফার্ম দেখাতে নিয়ে যায়। আর এগুলো ছিল হচ্ছে ওই সময়ের জমিদারদের এরিয়া আর কি, মানে পার্সোনাল প্রপার্টি, মনে করো গ্রামের পর গ্রাম পার্সোনাল প্রপার্টি। কিন্তু সেখানে গিয়ে ম্যাথু বলে এখানে তো কিছুই নেই, খালি জায়গা, এখানে কি? বাট মিকি তখন ম্যাথুকে একটা কন্টেনারের ভেতরে নিয়ে যায় এবং কন্টেনারের ভেতর থেকে আন্ডারগ্রাউন্ডে যায় এবং ম্যাথু নিচে গিয়ে দেখে যে সারি সারি বিশাল মারিজুয়ানার বাগান এবং গাছগুলো অনেক দ্রুত বড় হচ্ছে। তো মিকি অ্যাকচুয়ালি করেছে কি তার বুদ্ধি লাগিয়ে এমন ভাবে আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে এই মারিজুয়ানার বাগানগুলো করেছে যে কেউ কখনো খুঁজে পাবে না এবং মিকির কাছে এরকম 12টি মারিজুয়ানার ফার্ম রয়েছে। তো এইখানে মিকি যেসব জমিগুলো ব্যবহার করেছে এই সবগুলো জমি সে ভাড়ায় নিয়েছে। কিভাবে ভাড়ায় নিয়েছে? ইংল্যান্ডে হয়তো এখন রাজার শাসন নেই, কিন্তু তারপরেও ওই রাজা এবং জমিদারদের যে ব্যক্তিগত সম্পত্তি ছিল সেখানে এখন ওই সম্পত্তিগুলো পড়ে রয়েছে এবং ওখানে চাইলেও কেউ ঢুকতে পারে না, তারা অনেক ক্ষমতাধর এবং অনেক ধনী। তো এইসব জমি তারা লিজ নিয়ে জমির নিজে এইসব কাজ করছে। তো এই কারণে এইসব জমিতে মিকির রিস্ক কম গাঁজার চাষ করতে, কেউ সন্দেহ করবে না, সচরাচর কেউ রেইডও করতে পারবে না। আর তাছাড়া সেই সব জমি কিনেছে বর্তমান যে প্রিন্স লর্ড চার্লস প্রেসফিল্ডের মাধ্যমে, যে কিনা ইংল্যান্ডের রাজাদের মধ্যে একজন, শাসন ব্যবস্থারই একজন। তো ম্যাথু তো নিকির এইসব মেকানিজম লিঙ্ক দেখে অবাক হয়ে যায়। আর তখন মিকি ম্যাথুকে জানায় আমি অনেক বছর কষ্ট করে সাধনা করে এই সাম্রাজ্য দাঁড় করিয়েছি এবং বর্তমানে আমার স্টকে যে পরিমাণ গাঁজা রয়েছে 500 টন, এর সাথে এই পুরো যে বাগান রয়েছে এই সবকিছু আমি 500 মিলিয়ন পাউন্ডে বিক্রি করতে চাই, কিন্তু বাস্তবের দাম মিনিমাম আরো 2 গুণ বেশি, মানে মিনিমাম 1.5 বিলিয়ন পাউন্ড। তো যাই হোক এরপর আন্ডারওয়ার্ল্ডে খুব দ্রুত এই কথা ছড়িয়ে পড়ে যে মিকি তার সকল ব্যবসা বিক্রি করে দিচ্ছে। তো এই কথা ড্রাই আই নামের একটা গ্যাংস্টার আবার জানতে পারে, আর এই ড্রাই আইরে আবার হচ্ছে চাইনিজ একটা গ্যাংস্টার এবং সে কাজও করে একটা চাইনিজ বড় গ্যাংস্টারের আন্ডারে, যার নাম হচ্ছে লর্ড চর্চ, আর ইউরোপে আকাম কোকাম করে। তো ড্রাই এখানে সবচেয়ে বড় একটা ভুল করে ফেলে, সেও ইচ্ছা করে যে ওইটা কিনবে, কিন্তু সে ডিরেক্ট মিকির কাছে যায় না, বরং যায় হচ্ছে মিকির স্ত্রী রোজাভিল্টের কাছে এবং তাকে গিয়ে বলে তুমি মিকির সঙ্গে আমাকে দেখা করিয়ে দেবে এবং এমন ভাবে বেদবি করে কথা বলে, মানে বিষয়টা মিকির স্ত্রী রোজভিল্ট খুব মাইন্ড করে। তো রোজভিল্ট তো ড্রাইকে মিকির সঙ্গে দেখা করিয়ে দেয়, কিন্তু ড্রাইয়ের ব্যবহারে মিকি অনেক মাইন্ড করে, কারণ মিকি হচ্ছে বস। তো এই কারণে মিকি করে কি ড্রাইয়ের উপর অনেক বেশি রেগে যায়, কিন্তু ড্রাই এখানে মিকির সাথেও বেদবি করে কথা বলে এবং ওকে হুমকি দেয় যদি না বেচো তাহলে কিন্তু খবর আছে, কিন্তু বুঝতে হবে এটা মিকি। তো মিকি রেগে গিয়ে করে কি পিস্তল বের করে ড্রাইকে গুলি করে দেয়, তবে ওকে একবারে মারে না, ওর হাতে গুলি করে যাতে না মরে একটা শিক্ষা পেয়ে যায়। তো ড্রাই সেখান থেকে চলে যায়।
আর এর পরের দৃশ্যে আমরা দেখি মিকির যে গাজার ফার্মে একটা চোর ঢুকেছে, আর এসব চোর সব MMA ফাইটার, মানে ওই যে বক্সিং খেলে আর কি, এবং তারা সকল ধরনের মার্শাল আর্টসও জানে, এবং কি তারা ইউটিউবে অনেক ফেমাস, এবং ইউটিউবে তাদের সবাইকে দ্য টডলার্স নামে জানে। টডলার্স মানে ওই যে বাচ্চা আর কি, এবং তাদেরকে কেউ চেনে না, তাদেরকে কোনো চেহারা কেউ দেখেনি, তারা মনে করে আন্ডারওয়ার্ল্ড টাইপের একটা লোক যত আকাম কোকাম করে সেই ভিডিও ইউটিউবে আপলোড করে। তো এরপর তারা ফার্মে সেখানে চুরি করে এবং ভিডিও তৈরি করে এবং সেটা আবার ইউটিউবে আপলোডও দেয়, এবং ইউটিউবে আপলোড করা সেই ভিডিও মিকি যখন দেখে যে এইরকম পুলাপান আমার ফার্মে ঢুকে গাঁজা চুরি করেছে, সাথে আবার এটার কন্টেন্ট মানে ইউটিউবে আপলোড দিয়েছে, মিকির তো মাথা গরম হয়ে যায়। তবে সে খুব একটা কুল মানুষ, মাথা ঠান্ডা করে ফেলে, সে বুঝতে পারে এর পেছনে ওরা নয় আরো গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে, এবং মিকি জানে শুরু থেকে আজ পর্যন্ত কেউই সাহস করেনি। আন্ডারওয়ার্ল্ডে যারা আছে তাদের তো এই সাহস হওয়ার কথা নয়, কিন্তু যখন আমি ফার্ম বিক্রি করার সিদ্ধান্ত নিলাম তারপর থেকে এটা হলো, এটা তো সাধারণ ব্যাপার না, যত দ্রুত সম্ভব এই ঝামেলা শেষ করে ক্লিয়ার করতে হবে। আর এরপর আমরা সেই MMA ফাইটারদেরকে দেখি, সাথে ওদের যে বস সেই কোচকেও দেখানো হয়, মানে তাকে সবাই কোচ বলে ডাকে, সিনেমাতেও তাকে কোচ বলে ডাকা হয়েছে। তো কোচ সেখানে এসে কোচ যখন যে দেখতে পায় ওদের এইসব কাজকাম, মানে ওরাও কিন্তু মাফিয়া, ওরাও মোটামুটি গ্যাংস্টার, যে ওরা চুরি করেছে হচ্ছে নিকের মাল, সে তো ভয় পেয়েছে এবং বলে তাড়াতাড়ি ভিডিও ডিলিট করে ইউটিউব থেকে। আমি একটু আগে নিক বলেছি, সরি মিকির মাল, এবং এখানে কোচ জানে যে মিকি কতটা ভয়ঙ্কর, কতটা পাওয়ারফুল। আর এরপর আমরা ম্যাথুইকে দেখি, মানে যে আর কি মিকির ফার্ম কিনবে, সে মিকিকে বলে তুমি বলেছিলে তোমার ফার্ম নাকি অনেক বেশি সুরক্ষিত, কিন্তু সেখানে এইসব পুলাবান চুরি করলো, এটা তো হয় না, তার মানে আমাদের ডিল নিয়ে আবার ভাবা উচিত, এত দাম আমি দিতে পারবো না, রিস্কি প্রজেক্ট। বাট মিকি তখন বোঝে এটা কোনো ব্যাপার না, খুব দ্রুত এটা সমাধান আমি করবো। কিন্তু এই ঘটনার পর থেকে মিকির ব্যবসা খুব খারাপ চলতে থাকে এবং মিকি সিদ্ধান্ত নেয় যে সবগুলো ফার্ম সে অন্য স্থানে রিলোকেট করবে। কিন্তু এতগুলো ফার্ম রিলোকেট করা কি চারটেখানি কথা? একে তো অবৈধ জিনিস, তারপর এত বড় একটা ব্যাপার। আর তারপর আমরা দেখতে পাই ওই প্রেসফিল্ডকে, আই মিন রাজবংশের সেই রাজপুত্রকে, যার মেয়ে নিখোঁজ। মানে প্রেসফিল্ডের ব্যাপারটা হচ্ছে কি, তার সমাজে অবস্থান আছে, সম্মান আছে, টাকা আছে, কিন্তু তার পাওয়ারের জন্য মিকির সাথে সম্পর্ক রাখতে হয়। মানে মিকি একটা গ্যাংস্টার, আন্ডারওয়ার্ল্ড তারপর রিয়েল ওয়ার্ল্ড দুই জায়গায় পাওয়ার আছে। তো প্রেসফিল্ডের কাছে মনে হয় একমাত্র মিকি তার মেয়েকে খুঁজে এনে দিতে পারবে, কারণ মিকির কাছে পুরো শহরের নিয়ন্ত্রণ রয়েছে। আর তাছাড়া প্রেসফিল্ড যেহেতু মিকিকে সবসময় সাহায্য করে, তো এ কারণে মিকিরও একটা দায়িত্ব রয়েছে। তো মিকি তার দায়িত্ব পালন করে, সে তার ডান হাতে স্মিথকে এই কাজটা দেয়, কারণ স্মিথ তার সবচেয়ে কাছের মানুষ। তো স্মিথ খুব দ্রুত প্রেসফিল্ডের মেয়েকে খুঁজে বের করে, কিন্তু এখানে এসে তার অবাক হয় যে ওর মেয়েকে তো কিডন্যাপ করা হয়নি, ওর মেয়ে মূলত ছেলে বন্ধুদের সাথে এসে এখানে পুরা নেশায় আসক্ত, হেরোইন খাচ্ছে, সে স্বেচ্ছায় এখানে এসেছে। তো এই কারণে স্মিথ প্রথমে সেই ছেলেদেরকে বকাঝকা করে এবং প্রেসফিল্ডের মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। চিন্তা করে সে একটা রাজকর না। তো এরপরে কিন্তু প্রেসফিল্ডের মেয়ে পুরো পিনিকে রয়েছে, দিন রাত হেরোইনের নেশায় ডুবে থাকে। তো এই কারণে সে বাড়ি থেকে পালিয়েছে, মানে বাবা রাগ করে, মা রাগ করে, তো ওর মতো জীবন করতে চায়। এবং এখানে যে দুইটা ছেলে রয়েছে তার আরো বড় নেশাখোর। তো এই কারণে স্মিথ করে যাওয়ার আগে ওদের দুজনকে আটকে রাখে এবং প্রেসফিল্ডের মেয়েকে বাড়ি পাঠিয়ে দেয়। আর এই দুজনকে এই জন্য আটকে রাখে যাতে কোনো ঝামেলা তৈরি করতে না পারে। কিন্তু ওরা তো ছিল পুরো নেশাগ্রস্ত, ওরা করে কি পাগলামি শুরু করে এবং একটা ছেলে নিচে পড়ে মারা যায়। তো এই কারণে স্মিথ অনেক চিন্তায় পড়ে যায়, কারণ এইটা যদি জানাজানি হয় তাহলে সবাই জেনে যাবে যে একজন প্রিন্সের মেয়ে এই জায়গাতে বসে নেশা করতো এবং প্রেসফিল্ডের নাম জমিয়ে যাবে, পেপারে আসবে। তো ওরা তো টেনশনে পড়ে যায়, দ্রুত লাশ সরিয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু তখনই একটা বাটপার ছেলে এসে এটার ভিডিও ধারণ করে। তো স্মিথ তখন তার লোকদের নিয়ে সে ছেলেটার পিছু নেয় যে ভিডিও করেছে এবং ছেলেগুলোকে টাকার সাথে যে টাকা দিয়ে বলে যে তোর মোবাইলটা দিয়ে ভিডিওটা আমি নিয়ে যাই, মোবাইলটা নিয়ে যাই। তবে টাকার ছেলেটা নেয় কিন্তু মোবাইল আর দেয় না। আর এই কারণে স্মিথ ছেলেটার পিছনে এবং ছেলেটা করে কি চালাকি করে স্মিথকে নিয়ে সেই জায়গাতে নিয়ে যায় যেখানে ওর মতো বাটপার পোলাবান রয়েছে। মানে এই দৃশ্যটা কিন্তু অনেক বেশি পপুলার সোশ্যাল মিডিয়াতে। তো ওরা সবাই মিলে তখন স্মিথকে হুমকি দেয় এবং বলে যে তোর কাছ থেকে টাকাও নিয়েছে, এই ভিডিও ইন্টারনেটে আপলোড করবো। তবে ওদের কোনো আইডিয়া নেই যে এই পিচ্চি পোলাবানের সামনে কে দাঁড়িয়ে রয়েছে। তো স্মিথ করে কি তার সাথে থাকা অটোমেটিক রাইফেলটা বের করে এবং গুলি চালাতে শুরু করে। এটা দেখে সবটি পোলাবান লুঙ্গি খোলাই মারে দৌড়। আর ছেলেটাও তো বুঝতে পারে কত ভয়ঙ্কর, টাকাও দেয়। তো এই ছিল কাহিনী। এটা আর কি ওই যে ওই গোয়েন্দা বললো আর কি, প্রাইভেট গোয়েন্দা যে ফাইল খাইতে আসছে। তো এইটুকুই পরে তারপর ওই প্রাইভেট গোয়েন্দা ফ্লেচার স্মিথকে বলে তুমি কি ভেবেছো যে তোমরা ওই কাজ করে এসেছো, সব প্রমাণ মুছে গিয়েছে, কিন্তু আমি তো তোমাদের পেছনেই ছিলাম, সব ঘটনার ছবি ভিডিও আমার কাছে রয়েছে। তো এই ঘটনার পরে তো এখানে স্মিথ কিছু সময় চায় যে দেখছি কি করা যায়, কারণ সত্যি সত্যি তোর কাছে প্রমাণ রয়েছে। আর এরপর আমরা কোচকে দেখি স্মিথের সাথে। তো কোচ তো অনেক ভয় পেয়ে গিয়েছে এবং স্মিথকে জানায় আমার পোলাপান তো অনেক বড় ভুল করে ফেলেছে, আপনাদের যেগুলো চুরি করেছে সব ফেরত নিয়ে এসেছি, আর এই ভুল সংশোধনের জন্য আপনারা যা শাস্তি দেবেন আমরা তাই মেনে নেব, কিন্তু প্লিজ আমাদের কোনো ক্ষতি করবেন না। তো স্মিথ তখন বলে তুমি শুধু আমাকে এতটুকু বলো যে ফার্মের ঠিকানা তুমি কোথায় পেলে। তো এরপর কোচ করে কি সেই ছেলেকে ধরে নিয়ে আসে যে তার পোলাপানদের ফার্মের ঠিকানা দিয়েছিল। তো এই ছেলেটি তখন স্মিথকে জানায় আসলে আমি ড্রাই আইয়ের জন্য কাজ করি। ড্রাই মানে যেটাকে মিকি যে দৌড়ানি দিছিল। কিন্তু আরো কিছু জানার আগে ছেলেটা সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। আর তখন কোচ আর স্মিথ ছেলেটিকে তাড়া করে, কিন্তু এক পর্যায়ে ছেলেটি পালাতে গিয়ে ব্রিজ থেকে লাফ দেয় এবং চলন্ত ট্রেনের সামনে পড়ে সেখানেই মারা যায়। আর এরপর মিকি যখন এইসব
সবকিছু জানতে পারে সে অনেক রেগে যায়, কারণ মিকি জানে ড্রাই আই লর্ড জর্জের জন্য কাজ করে। তো এই কারণে মিকি ডাইরেক্ট লর্ড জর্জের কাছে যায় এবং সে লর্ড জর্জকে বলে, তুমি তোমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছো, তুমি আমার ফার্মে চুরি করিয়েছো, আর এই জন্য তুমি অনেক বড় একটা শাস্তি পাবে। তুমি এইমাত্র যে চাটা পান করেছো তার মধ্যে বিষ ছিল। তো আর তখনই লর্ড জর্জ রক্ত বমি করতে থাকে, আর জর্জ যখন মৃত্যুর দ্বার প্রান্তে তখন মিকি তাকে বিষের ওষুধ এবং বলে, আমিও তোমার একটা হেরোইনের লেবে আগুন লাগিয়ে দিচ্ছি যাতে হিসাব বরাবর হয়। আর তাছাড়া তোমার এই হেরোইনের ওভারডোজে প্রিন্স প্রেসফিল্ডের মেয়ের মৃত্যু হয়েছে, আর এখন আমার নজর তোমার ওপর। তুমি যদি আমার রাস্তায় আসো তাহলে আমি কিন্তু তোমাকে ছেড়ে দেবো না, ডাইরেক্ট মেরে ফেলবো। তো বুঝতেই পারছো এখানে কি হয়েছে। মিকি বড় লেভেলের লোক, তাকে দেখে বড় লেভেলের মানুষরা বুঝার দাম কি, কিন্তু কিছু এক টাইপের লোয়ার লেভেলের লোক থাকে না, ওদের মনে করো হারানোর কিছু নাই, মানে সাহস বেশি। তো এই জন্য ওই বসের যে চাইছে তার পাওয়ার বেশি হয়ে গেছে, মানে ড্রাই আই সে মিকির যে সাথে যে ফাইট করবে। তো যাই হোক এবার লর্ড জর্জ করে কি ও ড্রাই আইয়ের কাছে যায়, কারণ লর্ড জর্জ এগুলো কিছুই জানতো না যে ড্রাই আই মানে ওর ম্যান মিকির সাথে পাঙ্গা নিয়েছে। এমনকি সে এটাও জানতো না যে ড্রাই আই মিকির ব্যবসা কেনার চেষ্টা করছে। তো এই কারণে লর্ড জর্জ করে কি ড্রাই এর উপর অনেক রেগে যায় এবং বলে, আমি তোকে আমার গ্যাং থেকে বের করে দিলাম। তো এতটুকু বলার পরে জর্জ আই করে কি তার লোকদেরকে বলে ড্রাই কে মেরে ফেলতে, কিন্তু ওই লোকগুলোকে ড্রাই আই আগেই টাকা দিয়ে কিনে রেখেছিল, আর এই কারণে ড্রাই আইকে না মেরে উল্টো লর্ড জর্জকে মেরে ফেলে। আর লর্ড জর্জ মৃত্যুর পরে ড্রাই আই পুরো তার স্থান নিয়ে নেয় এবং অনেক মালটালের মালিক হয়েছে এবং পাওয়ারফুল গ্যাংস্টার এবং মিকিকে শেষ করার চিন্তা ভাবনা করে। আর এরপর যে তোমার ওই প্রাইভেট গোয়েন্দা যে ফাইল খেতে এসেছে সে ফ্লেচার করে কি স্মিথকে একটা ভিডিও দেখায়। এই ভিডিওতে ড্রাই আই আর ম্যাথুকে একসাথে দেখা যায়, মানে ফ্লেচার দুই পক্ষেই কাজ করছে ফাইল খাওয়ার জন্য। তো এই ভিডিওতে দুজনের মধ্যে কথা হচ্ছে একটা, মনে করো যে খেলার মাঠে, কিন্তু কি কথা বলছে এটা বোঝা যায় না। তো ফ্লেচার করে কি মানে ওই প্রাইভেট গোয়েন্দা করে কি ওদের মুখভঙ্গি রিড করে বা ক্যালে প্রিন্ট করে জানায় ওদের মধ্যে কি কথা হয়েছে। তো ফ্লেচার জানায় ড্রাই আই আর ম্যাথু তাদের দুজনের মধ্যে একটা ডিল হয়েছিল, সেটা হচ্ছে ম্যাথু ড্রাই আইকে মিকির ফার্মের ঠিকানা দেবে, আর তখন ড্রাই করবে কি মিকির যত ফার্ম রয়েছে সেই ফার্ম নষ্ট করবে এবং সকল গাঁজা চুরি করে নিয়ে আসবে। আর এর ফলে কি হবে, ফার্মের দুনা হবে, ফার্ম নষ্ট হবে। আর তখন ম্যাথু করবে কি মিকির ব্যবসাগুলো কম দামে কিনে নেবে। আর এর বিনিময়ে ম্যাথু আরেকটা হেল্প করবে ড্রাই আইকে, সেটা হচ্ছে সে তার বস লর্ড জর্জকে মারবে এবং তার জায়গাটা নেবে। তো এইটার ব্যাকআপ ম্যাথু দেবে এবং ড্রাই আই সবকিছু দ্রুত করে মিকির সাথে পাঙ্গা নিতে চাচ্ছিল, মানে ওর খুব রাগ। তো এই কারণে আমরা দেখতে পাই প্রতিশোধ নেওয়ার জন্য সে মিকির স্ত্রী রোজভেল্টের কাছে যায়, কারণ মিকি একবার গুলি করেছিল স্ত্রীর জন্য। আর ড্রাই আই রোজভেল্টকে বলে যে মিকিকে কল দেওয়ার জন্য। তো রোজভেল্ট তখন মিকিকে কল করে, আর এইটাই হচ্ছে সেই দৃশ্য যেটা আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম সিরিয়াসলি। তো রোজভেল্ট মিকিকে কল করে এবং সবকিছু বলে ড্রাই আমার কাছে এসেছে, আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। তো তখন মিকির পিছনে একজন লোক আসে মিকিকে গুলি করার জন্য, বাট তখনই পেছন থেকে স্মিথ এসে ওই লোকটাকে গুলি করে মানে ড্রাইয়ের লোকটিকে মেরে ফেলে। তার মানে মিকি মরেনি, আমরা ফার্স্টে যে দেখেছিলাম মনে করেছিলাম মিকি মরেছে, সে মরেনি। তার মানে স্মিথ এবং মিকি দুজনেই ঠিক আছে। তো এরপর মিকি স্মিথকে সাথে নিয়ে তার স্ত্রী রোজভিল্টকে বাঁচাতে যায়। ওদিকে রোজভিল্ট কিন্তু সাধারণ মেয়ে না, সেও কিন্তু একটা গ্যাংস্টার মেয়ে। সে করে কি পিস্তল বের করে ড্রাইয়ের দুজন লোককে মেরে ফেলে। তো এটা দেখে ড্রাই অনেক রেগে যায় এবং রোজভিল্টকে রেপ করার চেষ্টা করে, বাট ঠিক তখনই মিকি চলে আসে এবং ড্রাইকে গুলি করে ডাইরেক্ট মেলে দেয়। আর এখানে ফ্লেচারের স্ক্রিপ্ট শেষ হয়। তো এর মানে একটু কনফিউজিং, আমি নিজেও বুঝতে পারি না আর কি। তো এর মানে পুরো কাহিনী ফ্লেচার জানে আর কি, মানে এই সবকিছু ফ্লেচার তথ্য সংগ্রহ করে রেখেছে, প্রমাণ রেখেছে এবং একটা স্ক্রিপ্ট লিখে রেখেছে অনেকটা সিনেমেটিক ভাবে। তো ফ্লেচার এরপর স্মিথকে বলে, তোমরা যে এই যে কার্যকলাপ গুলো করেছো তার মানে আমরা শুরু থেকে পর্যন্ত পুরোটা আর কি ফ্লেচারের মুখের গল্প শুনলাম। তো ফ্লেচার বলে, যা কিছু আমি তোমাদেরকে বললাম এইটুকুই যথেষ্ট মিকিকে এক্সপোজ করার জন্য। তো তোমার হাতে 72 ঘন্টা টাইম রয়েছে, তুমি 72 ঘন্টার মধ্যে আমাকে 20 মিলিয়ন পাউন্ড দাও, তাহলে আমি তোমাকে এই সব তথ্য দিয়ে দেবো, নয়তো আমি এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবো। তো এইরকম একটা হুমকি দিয়ে ফ্লেচার বেরিয়ে যায়। তো চিন্তা করো যে মিকিরে এত কিছুই করে আসলে, এত বড় বড় মানুষকে লেটা ফেটা করে আসলো, তার কাছে ফ্লেচার কি ভাই। তো যাই হোক, খেলা তো এখন থেকে আসল খেলা শুরু হবে। তো এরপর সবার প্রথমে ওই কোচের ছেলেরা বিগ ডেপ মনে করো যে ওই প্রথম আলোর মালিককে ধরে ফেলে বা এরকম কোনো কালের কন্ট্রাক্ট মালিককে ধরে ফেলে। আর তারপর তারা বিগ ডেপকে পুরো হেরোইন খাইয়ে বাধ্য করে একটা মেয়ে শুয়োরের সাথে সেক্স করার জন্য, এবং এগুলো আবার ভিডিও করে। আর তারপর বিগ ডেপকে হুমকি দেয়, তুই যদি মিকির ব্যাপারে কখনো কিছু পত্রিকায় ছাপাস তাহলে তোর এই ভিডিও ইন্টারনেটে আপলোড হবে এবং এরপর তুই পৃথিবীর কোথাও মুখ দেখাতে পারবে না। তো বিগ ডেপ তো মনে করে এখানে শেষ হয়ে যাওয়ার জীবন শেষ, সে তো আর কোনোদিনও মিকির বিরুদ্ধে যাবে না। আর তারপর কার পালা? ম্যাথু হচ্ছে যে শালা ওই যে মিকির ব্যবসা কিনতে চেয়েছিল কিন্তু জাকাম কোকাম করেছে। তো মিকি করে কি ম্যাথুকে সাথে নিয়ে যায় হচ্ছে নতুন একটা ফার্মে, এবং ম্যাথু তো ভাবছে যে মিকি কিছুই যায় না এখন এইসব ব্যাপারে, যে ও যে তলে তলে কি প্ল্যান করেছিল। তো সে মিকিকে বলে, দেখো তুমি অনেক ঝামেলা করে ফেলেছো, আর তাছাড়া তোমার ফার্মের এখন কোনো সিকিউরিটি নেই, তো তোমার ফার্মের অতটা দাম এখন আর নেই যতটা আগে ছিল। আর তাছাড়া তোমার এই ফার্মগুলোকে নতুন জায়গায় শিফট করতে হবে, অনেক টাকা খরচ হবে। তো আমি তোমার এই ফার্ম কিনতে সর্বোচ্চ 100 মিলিয়ন পাউন্ড দিতে পারি। তো এই কথা শুনে মিকি বলে, ফার্ম যেখানেই থাক, মিকি যেখানে ছিল সেখানে আছে, আর তুই এই কথা ভুলে যা যে তোর কাছে আমি ফার্ম বিক্রি করবো। আর এই কথা বলে মিকি করে কি ম্যাথুইকে ফার্মের ভেতরে রাখা সেই ড্রাই আই এর লাশ দেখায়, মানে যার সাহসে ম্যাথু তো ফাট ছিল। এবং এরপর সে ম্যাথুকে বলে, তুই আমার ব্যবসা অনেক লস করিয়েছিস, আর এর ক্ষতিপূরণ
তোর দিতে হবে। ফার্ম তো আমি বেচবে না, উল্টো আমার ফার্মের ক্ষতিপূরণ বাবদ তুই দিবি 300 মিলিয়ন পাউন্ড, মানে 400 মিলিয়ন পাউন্ড তো এমনিই বিক্রি করতে যাচ্ছিল, এখন হুদাই 300 মিলিয়ন পাউন্ড নেবে, তাহলে তুই এখান থেকে বাইরে বেরোতে পারবি, নয়তো আমার ছেলেরা তোকে এখানে মেরে ফ্রিজ করে দেবে। তো এই কথা শুনে ম্যাথু করে কি 300 মিলিয়ন পাউন্ড দিতে রাজি হয়ে যায়। আর তারপর মিকি বলে, তুই এই সময়ের মধ্যে আমার স্ত্রীকেও জড়িয়েছিস, তো এই কারণে আমি তোর শরীর থেকে এক টুকরা মাংস কেটে নিতে চাই, এবং তুই ঠিক কর তুই তোর শরীরের কোন অংশের মাংস আমাকে দিবি। তো এরপর সে চলে যায়। এবং তো সিরিয়াসলি তোমরা যারা সিরিজটা দেখেছো সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়েছি, এই টাইপেরই ভাই পুরো সাইকো টাইপের অন্য লেভেলের একটা সিরিজ ছিল এটা। তো যাই হোক, এখন বাকি রইল কে, ওই সাংবাদিক বা ওই যে তোমার ওই গোয়েন্দা ফ্লেচার, মানে এই ফ্লেচার বেচারা আরো কি করছে, তথ্য নিয়ে এসে মিকিদের আরো মানে সাহায্য করে দিছে যে কাকে কাকে দমন করতে হবে। তো যাই হোক, আমরা দেখি ফ্লেচার যায় স্মিথের কাছে 20 মিলিয়ন পাউন্ড আনার জন্য। আর তখন স্মিথ বলে, আসলে তোকে আমি কেন টাকা দেবো বুঝলাম না। তখন ফ্লেচার বলে, কেন, তোমাদের সকল ডকুমেন্টস আমার কাছে রয়েছে, সকল প্রমাণ রয়েছে। স্মিথ বলে, তোর ওই ডকুমেন্টস তখন আমার কাছে, আসলে তুই যখন আমার কাছে এসেছিলি তোর জুতার মধ্যে আমি একটা ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দিয়েছিলাম, যে কারণে তোর লোকেশন পেয়ে যায় এবং আমার ছেলেরা সেখানে গিয়ে তোর ডকুমেন্টস নিয়ে এসেছে। আর তুই যেগুলো দিয়ে ব্ল্যাকমেল করবি সব ডকুমেন্টস তখন আমার কাছে। এখন তুই যদি আমাদের গালগপ্প কাউকে গিয়ে বলিস, প্রমাণ ছাড়া তো আর কেউ বিশ্বাস করবে না, এগুলা জাস্ট একটা গল্প, আর তোকে আমি আপাতত একটা ট্রাঙ্কে বন্দি করে দিচ্ছি। তো যাই হোক, এরপর ওকে ট্রাঙ্কে বন্দি করে মিকির বিরুদ্ধে যত ডকুমেন্ট ছিল সব আগুনে পুড়িয়ে দেয়। আর এখানে আমরা আরো একটা ব্যাপার জানতে পারি, ফ্লেচার কিন্তু এখানে আসার আগে একটা ব্যাকআপ প্ল্যান বানিয়েছিল। সে প্রেসফিল্ডের মেয়েকে বাঁচানোর সময় যে ছেলেটার মৃত্যু হয়েছিল, ফ্লেচার ওর বাবাকে সকল সত্যটা বলে দিয়েছে যে স্মিথ আপনার ছেলেকে মেরেছে। আবার ওই ছেলের বাবাও ছিল মোটামুটি একটা বড় ব্যক্তি, তবে মিকিদের মতো তো বড় ব্যক্তি নয়, তবে তারপর সন্তানের মৃত্যুর বদলা তো বুঝতেই পারছো। তো এই কারণে সে স্মিথকে মারার জন্য লোক পাঠায়, কিন্তু বাইরে থাকা কোচের লোকজন আগে এটা দেখে ফেলে এবং কোচ করে কি ওদের সবাইকে মেরে দেয়। তো এখানে কোচও কিন্তু খুব ভালো একটা ভূমিকা রাখছে। আর ওইকে দিকে আমরা দেখি ফ্লেচার স্মিথের কাছ থেকে পালিয়ে গিয়েছে, আর অন্যদিকে আমরা দেখি মিকিকে কিছু গুন্ডা ধরে নিয়ে যাচ্ছে, এবং এরা সবাই রাশিয়ান গুন্ডা, মানে ওই যে ছেলেটা মারা গিয়েছে হেরোইন খাওয়ার ওরই আর কি আত্মীয় স্বজন হবে। তো মিকিকে যখন গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন করে কি একটা গাড়ি নিয়ে কোচের ছেলেরা সেখানে চলে আসে এবং রাশিয়ান গুন্ডাদের মেরে মিকিকে ছাড়িয়ে নেয়। আর এর পরের দৃশ্যে আমরা ফ্লেচারকে দেখি যে গিয়েছে হচ্ছে মিরা ম্যাক্স প্রোডাকশন হাউসে। মজার ব্যাপার বলি, এই সিনেমাটা যে প্রোডাকশন হাউস থেকে তৈরি হয়েছে সেই প্রোডাকশন হাউসে গিয়েছে। তো যেহেতু ফ্লেচারের কাছে আর কোনো প্রমাণ নাই, কিন্তু সে একটা সিনেমাটিক কাহিনী সম্পর্কত দেখেছে, জেনেছে, তো এই ফুল কাহিনীটা সে লিখেছে, মিকির ফুল গল্প লিখেছে, এবং সে জানে যে এখন তো আর ফাইল ধরে টাকার সিস্টেম নাই, তো এই জন্য সে ওই সিনেমা কোম্পানিতে স্ক্রিপ্টটা দিতে চায় যাতে সে কিছু টাকা পায়। এবং সেখানে গিয়ে কোম্পানির যে প্রডিউসার এবং ডিরেক্টর জানা হচ্ছে গাই রিচি, তার সাথে দেখা করে। মানে মজার ব্যাপার হচ্ছে এই সিনেমাটি যে তৈরি করেছে তার সাথে দেখা করে, তবে গাই রিচি করে কি ওর স্ক্রিপ্টটা পছন্দ করে না এবং প্রোডাকশন হাউস থেকে বের করে দেয়। আর তারপর ও যখন একটা ট্যাক্সি ক্যাবে করে হতাশ হয়ে যাচ্ছিল তখন ওই ট্যাক্সি ক্যাবের ড্রাইভার সিটে বসেছিল হচ্ছে স্মিথ। তো বুঝতেই পারছো স্মিথ তোকে মারবে, মানে ফ্লেচারের চ্যাপ্টার এখানেই শেষ। আর এরপর আমরা মিকিকে দেখি সে অনেক খুশি এবং সে তার স্ত্রী রোজাবিল্ডের সঙ্গে কথা বলছে, এবং মিকি সিদ্ধান্ত নিয়েছে মারিজুয়ানা ব্যবসা সে আর বিক্রি করবে না, সমস্যা যায় আসুক সে সমাধান করবে, এইটাই জীবন, সমস্যা নিয়ে বাঁচবে সে। কিন্তু এই লাইফের একটা মজা আছে, পাওয়ারের মজা, টাহার মজা, আর এখানেই সিনেমাটা শেষ হয়ে যায়। তো যাই হোক, আশা করছি সিনেমাটি তোমাদের পছন্দ হয়েছে। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।